এবং সৌম্যবাবু যেটা বলেছিলেন যে গণজাগরণ আর নারী জাগরণ, এই যে এখানে একটা পৃথক করে আলোচনা হচ্ছে গণজাগরণের থেকে আলাদা করে, সেটা প্রয়োজন হলো এই যে 14 তারিখে আমি এটা জানতাম না যে কোনো রকম মিটিং মিছিল না করে, কোনো রকম পদযাত্রা না করে হঠাৎ মেয়েরা এরা বেরিয়ে পড়েছে, রাত্রিরে রাস্তা দখল করছে। এটা অভূতপূর্ব, ইতিহাসে হয়েছে কি না জানি না। বলে না, 14 তারিখ রাত্রিরে টিভিতে একটা প্রোগ্রামে একজন নারী বলেন, কেউ না করুক আমরাই রাস্তা দখল করব। এই কথাটা নাকি স্ফুলিঙ্গ আগ্নেয়গিরি তৈরি করেছে, অর্থাৎ আমাদের প্রতিটি ঘরে একটি ঘুমন্ত আগ্নেয়গিরি আছে। সেটা হচ্ছে এই নারীরা, যারা সংসারের কর্ত্রী হিসেবে সংসারটাকে রক্ষা করেন, ছেলে মেয়েগুলোকে মানুষ করেন এবং বিপদ আপদে রক্ষা করেন। সেই আগ্নেয়গিরিটা দেখিয়ে দিল যে আমরা জাগলে কি হতে পারে। আর সঙ্গে সঙ্গে দুরাত্মারা দেখলো এই আগ্নেয়গিরিটাকে জল ছিটিয়ে ঠান্ডা করতে হবে অন্যরা আসার আগেই। সুতরাং দুরাত্মা এবং আগ্নেয়গিরি দুটোই আছে। আমরা চাইছি আগ্নেয়গিরিগুলোকে কাজে লাগাতে। সেটা রামমোহনও চেয়েছেন, স্ত্রী শিক্ষার পরিচালন করেছে। কেন না, নারী জাগরণ দরকার। আরে নারীরা তো জাগরিতই। আমাদের মৈত্রেয়ী মানে ঋষিদের আমলে বিখ্যাত বিখ্যাত নারীরা তর্ক করেছেন মুনি ঋষিদের সাথে। সুতরাং নারীরা জাগরিতই ছিল, পুরুষরা তাদের একটু চেপে দিল পুরুষতান্ত্রিক সমাজ করে। তো সেই জন্যে বলছেন যে গণজাগরণ মানে পুরুষ তুমিও যাও, সঙ্গে নারীকেও নাও। তাই নারী জাগরণটা দরকার হবে গণজাগরণের জন্যে, সুতরাং এটা পৃথক নয়। এই কথা বলে আমি মানববাবুকে বলবো, উনি আগের দিনও বক্তব্য রেখেছেন, আজকে একটা উপসংহারমূলক বক্তব্য রাখুন। এবং ওই সৌম্যবাবুর কথা আমার মনে পড়ল যে সশস্ত্র ছাড়া কিছু হয় না। যে গভর্নর 12 পশ্চিমবঙ্গের গভর্নর ছিল, তাকে সাংবাদিকরা বলেছেন যে দেখুন গান্ধীজি সত্যাগ্রহ করে দেশটাকে স্বাধীন করে দিল, তাহলে নিরস্ত্রভাবেও তো হয়। বললেন ভুল ধারণা, উই আর অ্যাফ্রেড অফ বোস, উই আর অ্যাফ্রেড অফ বোস। বোস যদি ফিরে আসে উই লুজ হোল অফ এশিয়া। সুভাষ ছিল বলে, আজাদ হিন্দ বাহিনীর বিজয় লাভ হচ্ছিল বলে তাড়াতাড়ি ফেলে পালালো। গান্ধীজি সেই পুরস্কারটা পেলেন, কিন্তু গান্ধীজি মনে মনে সুভাষকে শ্রদ্ধা করতেন। তিনি বলেছিলেন এই যে 9ই আগস্ট যে অভয়ার কাণ্ডটা হয়েছে, ওই আগস্ট বিপ্লব ছিল 9ই আগস্ট। যেদিন আগস্ট বিপ্লব ঘোষণা হলো, গান্ধীজি কিন্তু সকলের সামনে বললেন দুর্ভাগ্যক্রমে সুভাষ আমাদের মধ্যে নেই, কিন্তু সুভাষের দায়িত্ব আমাদের নিতে হবে। এই ধারণাটা সুভাষের, এই যে আপোষ বিরোধী সংগ্রাম, এটা সুভাষের আইডিয়া। সুভাষের সংগ্রাম আমাদেরই চালাতে হবে বলে আগস্ট বিপ্লবে ঘোষিত হলো। আমরা যেটা ভাবি সশস্ত্র নিরস্ত্র না, দুটোরই মেলবন্ধন আছে এক সময়। সেই মেলবন্ধনের কথা একটা সৌম্যবাবু অনেকটা সেই দিক আলোকপাত করেছেন। মানববাবু আসুন। নমস্কার প্রত্যেককে। আমি বিশেষ কিছু নিচ্ছি না, আমি শুধু অল্প কয়েকটা কথা বলে নিচ্ছি। আমাদের রাজারডার সঙ্গে অনেকদিনই যুক্ত। রাজারডাতে যে প্রকল্পটা, যে কাঙ্ক্ষিত সমাজ গঠনে নাগরিক উদ্যোগ, তার অনুসন্ধান পর্ব চলছে এবং তার মধ্যে ন্যায় বিচার ও নারী জাগরণ কোন পথে এটা বলছে করতে হচ্ছে। আজকে আশ্চর্য ব্যাপার হচ্ছে, সমাজটা তৈরি করেছিল নারীরা। আদিম যুগে যদি ফিরে যান, আদিম যুগে যখন বন্য যে মানুষ আস্তে আস্তে সমাজ যেটা তৈরি হলো, সেটা তৈরি করলেও কিন্তু নারীরা। এর আগের দিনও আমি বলেছিলাম
যে নারীরা শুরু করেছিল চাষবাস, নারীরা শুরু করেছিল সমাজের বিরুদ্ধে। সেই সমাজ ব্যবস্থা আমাদের এখন ভাবতে হচ্ছে নারী জাগরণ। আর ন্যায় বিচার, বিচারটাও শুরু হয়েছিল আদিম যুগ থেকেই। সেটা কিন্তু ন্যায়ের জন্যেই বিচারটা তৈরি হয়েছে। কার ওপর কোনো অন্যায় অত্যাচার হচ্ছে সেটাকে মীমাংসা করে দেওয়ার জন্য বিচার শুরু হয়েছিল। সেই বিচারে আজকে আমাদের বলতে হচ্ছে ন্যায় বিচার, অথচ বিচার ব্যবস্থাটার মধ্যেই রয়েছে ন্যায় হবে বলে, যার জন্য এই বিভিন্ন এভিডেন্স এসে যাচ্ছে এই দিয়ে ওই দিয়ে মিথ্যে এভিডেন্স এনেও সেটাকে প্রমাণ করে দিতে পারলে সে যাচ্ছে সেখানে অন্যায় হচ্ছে, ন্যায় হচ্ছে না। এই নারী জাগরণ আজকে আমাদের যে করতে হচ্ছে, এটাই আমাদের কাছে খুব লজ্জার বিষয়। আমার মনে হয় যে আমরা খুব লজ্জিত যে আমাদের নারী জাগরণ করতে হচ্ছে, কারণ নারীরাই আমাদের জাগরণ করেছিল। একদিন মা আমাকে জন্ম দিয়ে জাগরিত করেছিল। মা আমায় শিখিয়েছিল হচ্ছে তোর বাবা, বাবা আমায় শেখায়নি যে ও তোর মা, বা বাবা আমায় বলতে বলিনি। মা বলেছে তো বাবা বাবা বল, বাবা বল, বাবা বল, কিন্তু মা আমাকে কেউ বলেনি, বলে দিতে বলেনি যে মা বল, মা বল। আমি জন্মেই মা বলেছি। সেই মায়েদের জাগরণ করার জন্যে আজকে আমাদের নতুন করে ভাবতে হচ্ছে। তো আমি বিশেষ কিছু বলতে চাই না আজ আমি ভেবেছিলাম খুব শ্রোতা হয়েই থাকবো, কিন্তু গৌতম দা তো ছাড়বেন না। তাই বলছি, আসুন আমরা সবাই মিলে আমাদের বাড়িতে, নিজেদের পরিবারের মধ্যে মেয়েদের এটা বোঝানোর চেষ্টা করি যে এই সমাজ ব্যবস্থাটাই তৈরি করেছিল মেয়েরা। আর সেটা আজকে পুরুষতান্ত্রিক সমাজে এসে এই ধরনের আজ সমাজ আপনারা জানেন যে নারীতান্ত্রিক সমাজই ছিল, এবং সেখান থেকে আস্তে আস্তে এইভাবে নারীকে দাবিয়ে দেওয়া হয়েছে। আসুন আমরা পরিবারগতভাবে সবাই মিলে চেষ্টা করি যে পরিবারে মেয়েদের একটা নেতৃত্ব দিই, পরিবারে মেয়েদের জাগ্রত করার চেষ্টা করি, তাহলেই তারা বেরিয়ে যাবে। যেটাই অবার কাণ্ডে ঘটে গেল, যে যখন ডাকলো বললো আমরা রাত দখল করব, তখন প্রত্যেক বাড়ির মহিলারা ছুটে গিয়েছিল, সেখানে কোনো রাজনীতি নেই, কিছু। আরেকটা কথা বলি, আজকের একটাই কথা, এই শেষ কথাটা, যে অর্থনীতি আজকের সমাজ ব্যবস্থা হচ্ছে সামাজিক, অর্থনীতি ও রাজনীতি বাদ দিয়ে কিন্তু কোনো কিছু হবে না। অর্থনীতির ঘনীভূত রূপই হচ্ছে রাজনীতি, কিন্তু রাজনীতি মানে সেই সকল পার্টি রাজনীতি নয় যা আজকে করছে সব, সেন্ট্রালেই বলুন বা রাজ্যতেই বলুন, যে আজকে পার্টির সর্বস্ব রাজনীতি হয়ে যাচ্ছে, নিজেদের বাঁচানোর জন্য করছে, সে রাজনীতি নয়। কিন্তু রাজনীতি নিয়েই এগোতে হবে, কারণ আমরা এই যে আলোচনা করছি এটাও তো রাজনীতি। আমরা যে কথা বলছি যে নারী জাগরণ করবো না, এটাও রাজনীতি। এগুলো রাজনীতির কথা, রাজনীতি বাদ দিয়ে হবে না, কিন্তু রাজনীতিকে সঠিক পথে নিয়ে যেতে হবে, সেই দায়িত্বটা আমাদের নিতে হবে। আমি ছেলেবেলা থেকেই সমাজ সোশ্যাল ওয়ার্ক করে আসছি, আমি জীবনে কোনোদিন চাকরি করিনি। 40 বছর পরে এসে আমার এটা উপলব্ধি হয়েছে যে আমাদের এই সঠিক পথেই রাজনীতিকে নিয়ে যেতে হবে, যেটাতে আমাদের প্রতিবাদ করতে হবে। আমি ছাত্র জীবন থেকে, ছাত্র আন্দোলনের সময় থেকে কোনোদিনই মৃত্যুর ভয় পাইনি। মরে যাব, এখনো আমাকে যেখানে গিয়ে বলতে বলবেন আমি জোর গলায় বলে আসতে পারবো এই কথাগুলো, কিন্তু আমি মৃত্যুর ভয় পাই না, যেটা অনিমেষ বলছিল, যে আমি এখনো পর্যন্ত ছুটে যেতে পারি। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। এই বলেই আমি শেষ করছি। দুজন বক্তা যারা রয়েছেন, সুব্রত সাহা এবং রতিন চক্রবর্তী, তাদের বক্তব্য এখনো আমরা জানতে পারিনি। আর যেটা কথা হলো যে নবজাগরণ ইউরোপে যেভাবে হয়েছে বাংলায় সেভাবে হয়নি, কিন্তু জাগরণ হয়েছে। দুই মধ্যবিত্ত, একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, একজন হিন্দু কলেজের সংস্কৃতের টিচার, দুজনে সংস্কার করতে গেছেন, প্রাণনাশের হুমকি পেয়েছেন, গুন্ডারা ধাওয়া করেছে, তবু বন্দে মাতরম রচিত হয়েছে, এবং সেই বন্দে মাতরম ধ্বনিতে সারা ভারতবর্ষ কেঁপে উঠেছে। তাই বলছেন মধ্যবিত্ত সমাজ যেরকম বিট্রেও করে, আবার অগ্রণী ভূমিকাও করে।
সুতরাং মধ্যবিত্ত সমাজকে যথেষ্ট পর্যবেক্ষণ করতে হবে এবং তাদের থেকে আহরণ করতে হবে। যেটা এনারা বলছেন তার মূল বিষয় এইটাই যে বাংলার নবজাগরণ একটি সাংস্কৃতিক জাগরণ, এবং যারা এনেছিলেন রামমোহন, বঙ্কিমবাবু বা বিদ্যাসাগর, প্রত্যেকেই হুমকি, গুন্ডা, নির্যাতনের ভয় ছিল, তবুও তারা বীরত্ব পেয়ে গিয়েছেন। যেটা অনিমেষে বলতে চাইছেন যে একটু সাহস, বলছেন সাহস যদি থাকে তবেই আপনার অভীষ্ট সিদ্ধ হবে। এই পৃথিবীটা বীরভোগ্যা, বীরেরাই পারবে প্রকৃত সত্যকে স্থাপিত করতে। রথীনদা এ ব্যাপারে একটু সংযোজন করুন। নমস্কার। রাজারদার উদ্যোগে এখানে যে আলোচনার পর্ব আয়োজন করা হয়, এই উদ্যোগকে এর আগেও আমি অনেকবার এসেছিলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনার পর্ব এখানে হয়। আজকে প্রায় শেষ পর্বের দিকে, সময়ের শেষ দিকে এসে গেছে। আমি খুবই সংক্ষেপেই বলছি যে আজকের আলোচনার বিষয় তো এখানে রয়েছেই ন্যায় বিচার ও নারী জাগরণ। আমার মনে হয় আমি এইভাবে শুরু করতে চাইছি যে মানে কোনো একটা বিষয় মানে মানুষের দেহের উদাহরণ দিয়ে যদি প্রথমে শুরু করি, যে কোনো ডাক্তার কোনো রোগের চিকিৎসা করতে গেলে পরে তার চিকিৎসাটা তখনই খুব সুন্দরভাবে হয় এবং সাকসেস হয় যদি সেই ডাক্তার একদম গভীরে গিয়ে অনুসন্ধান করতে পারে রোগটা কোথার থেকে সৃষ্টি হচ্ছে। কিছু কিছু ডাক্তার সেটা পারে এবং তার নামও আমরা শুনি, বেশ উনি ডাক্তার ভালো, ওনার যশ ভালো, নামগুলো আছে। আবার কিছু কিছু ডাক্তার আছে মোটামুটি ট্রিটমেন্ট করেন, ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করেন কিংবা কোনো রকমের মলম টলম দিয়ে ট্রিটমেন্ট করেন, তাতে যে কদিন সেই রুগী তার সুরাহা হয়, কিন্তু প্রকৃত সুরাহা হয় না। তাহলে প্রকৃত সুরাহা যে ডাক্তার গভীরে গিয়ে রোগটা ধরতে পারে, উৎস স্থানটা কোথায়, সেই ডাক্তারই প্রকৃত ট্রিটমেন্টটা করতে পারে। আমরা এই যে মানে কোন পথে, এইটা বলতে গিয়ে এটাও সংক্ষেপে বলা যেতে পারে যে ভাবা যেতে পারে যে আমরা এরকম একটা অবস্থায় ছিলাম যখন নাকি আমাদের ব্যবস্থাটা ঔপনিক ব্যবস্থা ছিল, ব্রিটিশ আমাদেরকে শাসন করত, ওনারা শাসক ছিলেন। সেইখানে আমরা দেখেছি যে একটা পর্বে এসে যে ওনাদের শাসনের মাত্রাটা এত চরম জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আমাদের ভারতবাসীর উপরে, সেখান থেকে মুক্তির একটা পথ আমরা খুঁজতে চাইছিলাম। তো তখন বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বিভিন্ন পথেও চলেছে, সেটাও আমরা দেখেছি। তার মধ্যে মূলত দুটো ধারা আমরা দেখছি, একটা শান্তিপূর্ণ একটা পথের মধ্যে দিয়ে, গণজাগরণের মধ্যে দিয়ে কেউ চেয়েছিলেন, আবার কেউ চেয়েছিলেন সশস্ত্র পথ। উনি যেটা বললেন যে হয়তো সেটা শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় সশস্ত্র পথেই, এবং সেগুলো আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশেও সেটা দেখেছি। এখন কিছু মানুষ তার আগে বা তার ভাবনা অনুযায়ী সশস্ত্র জায়গার আগে যে স্টেপটা নারী জাগরণ, গণজাগরণ, সেখান দিয়ে আমরা এগোতে পারি, সেটাই ভাবনার একটা ব্যাপার আমাদের কাছে চলে আসে। আমরা সেই পথেই চলতে পারি প্রথম। এটা নিয়ে খুব একটা আমার মনে হয় না, যদি আমরা সত্যি আকাঙ্ক্ষা আমাদের মানে একটা সুন্দর সমাজ ব্যবস্থা, পূর্ণ সমাধানের সমাজ ব্যবস্থা চাই, তাহলে পরে এটা কোনো মানে সমস্যার ব্যাপার নয়। প্রথমে আমরা এইভাবে চলতেই পারি, কিন্তু পরে যদি দেখা যায় যে শাসক খুব অত্যাচার নামাচ্ছে, তখন তো সশস্ত্র হতেই পারে। এইটা নিয়ে এখনই আমাদের বিতর্ক করার কোনো বিষয় বা নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা ভুল অজুহাতি জায়গায় যাওয়াটা উচিত না। আমাদের যেতে হবে এখন যেরকম পরিস্থিতি আছে সেই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এগোতে পারি। আমরা কিভাবে এগোতে পারি সেইটাই আমাদের ভাবনার ব্যাপার। আমরা ব্রিটিশ আমলের কথা যেটা তুলছিলাম, তখন আমাদের প্রথম দিকে ওই অবস্থাই ছিল। দু একটা জায়গায় সশস্ত্র কিছু ঘটনা ঘটেছে, কিন্তু বড় বড় সমস্ত গণ আন্দোলন তৈরি হয়েছে, গণজাগরণ তৈরি হচ্ছে, নারী জাগরণ তৈরি হয়েছে। আমরা সেই কাজগুলো এখনও করতে পারি, সেটাই এখন সুবিধা আছে। যার জন্য আজকে যে কথাটা উঠছে যে অভয়কে, মৃত্যুকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে যে উত্তাল গণজাগরণ, নারী জাগরণ গড়ে উঠেছিল, যেটা বিশেষভাবে মানে উল্লেখযোগ্য হয়ে উঠেছে ভারতবর্ষ এবং সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, সেটা তো সশস্ত্র ছিল না। এবং পরবর্তী সময়ে ডাক্তারদের যে আন্দোলনগুলি হয়েছে সেটাও নিরস্ত্র ছিল, এটা আমরা ভালো মতনই দেখেছি।
সঙ্গে সঙ্গেই একটা সশস্ত্র হওয়ার কোনো প্রশ্ন ছিল না, কারণ গণজাগরণের তৈরি করার যে মুহূর্তগুলো তখন তাদের এইভাবেই প্রস্তুতি ব্রিটিশের সময়ও ছিল, এখনও তাই চলছে। এবার যদি শাসক প্রচণ্ড দমনপীড়ন নামায়, সে যদি সশস্ত্র হয়ে ওঠে মানুষের উপরে, তখন মানুষ সেই নিজেও সশস্ত্র হতে বাধ্য হয় এবং সেই পর্যায়ে একটা যায়, সেটা পরের প্রশ্ন। আমি যেটা বলতে চাইছিলাম যে এখন যে দুটো পর্ব আমরা ভেবে নিতে পারি, একটা পর্ব হচ্ছে ওনারা খুব সুন্দরভাবে নামাতে চাইছে যে মানুষকে বুঝিয়ে একটা লক্ষ্য, যেমন একটা সমাজ ব্যবস্থা চাই যে সমাজ ব্যবস্থার মধ্যে আমরা সবাই খেয়ে পড়ে শান্তিপূর্ণভাবে থাকতে পারবো, সবাই বাঁচবে, কেউ বাঁচবে কেউ বাঁচবে না, কেউ খাবে কেউ খাবে না, এরকম নয়, এরকম একটা ব্যবস্থার মধ্যে যেতে হবে এবং সেখানে সাধারণ মানুষ শ্রম দিয়ে পণ্য উৎপাদন করবে, বেঁচে থাকার সমস্ত উপকরণ উৎপাদন করবে এবং মানুষই আবার তার একটা সুন্দর পরিকাঠামোর মধ্যে দিয়ে সে নিজে বন্টন করবে। কিছু মুষ্টিমেয় লোক পুরোটা নিয়ন্ত্রণ করবে, এইখানেই হয় গণ্ডগোল। এখন আমাদের যে গণ্ডগোলটা চলছে, ব্রিটিশ আমলে যেরকম চলছিল যে কিছু মানুষ এটাকে নিয়ন্ত্রণ করত, তারাই ঠিক করতো সব কিছু, সেইখানে হচ্ছে গণ্ডগোল। বৈষম্যটা বাড়ে, তখনই একটা পর্যায়ে গিয়ে নানা রকম রক্তক্ষয়ী একটা ঘটনা ঘটে থাকে আর কি। আমাদেরও এইখানে কেউ কেউ এখনো মনে করছে যে নির্বাচন ব্যবস্থা মানে আলাপ আলোচনা মিটিং মিছিল বুঝিয়ে টুঝিয়ে যতটা সম্ভব যদি কিছু একটা সুরাহা করা যায়, সেই পর্ব চলতেই পারে, সেটা চলছেও। আবার পাশাপাশি কেউ আরেকটা পথ মনে করছে যে এইভাবে হয় না, আসলে মানে আলটিমেটাম একটা সশস্ত্রই হতে হয়, তাই সশস্ত্র হওয়া দরকার। এইটাও প্র্যাকটিস হয়েছে আমাদের দেশে, কিন্তু দুটো পর্যায়ে প্রায় বলতে গেলে পরে খুব একটা বেশি দূর আমাদের সুরাহা দিতে পারে নাই। তাই তো আজকে আমাদের এই আলোচনার মধ্যে রেখেছে যে ন্যায় বিচার আমরা চাইছি। কেন চাইছি? এখনো সেই পরিস্থিতিটা বজায় আছে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে, বিচারটা ঠিক মতন হচ্ছে না বা আমরা পাচ্ছি না। তাই আবার পাশাপাশি প্রশ্ন উঠছে নারী জাগরণ, কারণ নারী এবং পুরুষের প্রশ্নে এখানে নারী জাগরণ কথাটা আমি আলোচনার বিষয়ের মধ্যে থাকতে চাইছি। যেহেতু নারী জাগরণের কথাটা উঠেছে, সেখানে পাশাপাশি পুরুষের প্রশ্নটাও উঠে আসে। আজকে যে আন্দোলনটা হয়েছিল কলকাতা বা পশ্চিমবঙ্গের বুকে, সেখানে একটা 14 তারিখের মানে জাস্ট আলোচনার ক্ষেত্রে বলতে হচ্ছে যে ডাকটা দিয়েছিল, যে নারীরা ডাকটা দিয়েছিল, তারা তাদের সেই মানে বিশাল একটা গণজাগরণের বা চেতনার মধ্যে দিয়ে সেই আন্দোলনটা আমরা দেখতে পেয়েছি। সেখানে নারীদের অবদান প্রচণ্ডভাবে ছিল। সেখানে পুরুষ পাশাপাশি থাকলেও নারীরা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে বেরিয়েছে। সত্যি কথা বলতে গিয়ে আমি বাঘাযতীনে থাকি, বাঘাযতীনে যখন আশেপাশের স্কুল দিদিমণিরা এবং প্রাক্তনীরা যখন বাঘাযতীন মোড়ে যাদবপুরে বিভিন্ন জায়গায় হচ্ছিল, সেইখানে যখন নাকি বিক্ষোভ সমাবেশ করছিল, তারা প্রতিবাদ করছিল মোড়ে মোড়ে, আমার বাড়ির লোক যখন শুনলো যে আমি ওকে দেখে এসে ঘরে ঢুকেছি, তখন আমার মেয়ে মাস্টার পড়ছে আর তার মা আমাকে খালি জাস্ট বলল আমরা একটু দেখে আসি। আমাকে বুঝাতে হলো না, তাদের কানে ছিল, তারা দেখছে, টিভিতে দেখছে, মোবাইলে দেখছে, মানুষের মুখে শুনছে, কিন্তু তারা কোনোদিন রাজনীতি করেনি, আমার মেয়েও করেনি, কোনো পার্টি করে না বা আমার বউও করে না। কিন্তু এই যে জাগরণ, তার ভিতরে যে একটা মানে ভিতরে যে অনেকে বলছে যে ভিতর থেকে একটা জাগরণ, মানসিক প্রস্তুতি, সেটা কিন্তু তার মধ্যে হচ্ছিল, তাদের মধ্যে হচ্ছিল। তারা চলে গেছে এবং রাত্রিবেলা ওখান থেকে বাঘাযতীন থেকে তারা আবার অন্য অনেকের সাথে যাদবপুরেও গেছে, সেখান থেকে আবার তাড়াতাড়ি বাড়ি ফিরে এসছে। সেখানেও একটা বিক্ষোভ হচ্ছিল। মানে এদের জন্য তাদের শেখাতে হয়নি, ভিতরেই তাদের সেই চাহিদাটা ছিল, মুক্তির প্রশ্নে হোক, সচেতনতার প্রশ্নে হোক। তো সেটা হতে পারে, সেটা কোনো অস্বাভাবিক বিষয় না, সেটাই স্বাভাবিক। তো সেই নারী জাগরণের কথা যখন উঠেছে, এখানে নারীদের কী অবস্থা হবে, যে সেই আন্দোলনের মধ্যে এটাও ছিল অবশ্যই যে পুরুষরা পাশাপাশি ছিল ঠিকই, এই অভয়ের মৃত্যুকে কেন্দ্র করে বিচার চাই এই বিষয়টাকে কেন্দ্র করে, কিন্তু এই নারী জাগরণের মধ্যে আমার উপলব্ধি, তারা কিন্তু তাদের পরিবারের মধ্যেও যে সমস্ত সমস্যাগুলি তৈরি হয়, অর্থাৎ সেটা পুরুষ কেন্দ্রিকও হতে পারে, পুরুষের দ্বারাও হতে পারে, সেটা সমাজেও তাই, ক্লাবেও তাই, তারা কিন্তু সেই তার থেকেও মুক্তি চাইছে। যেমন একজন খুন হয়েছে,
যে ডাক্তার, তার বিচার চাই, সেখান থেকেও যেমন মুক্তি চাইছে আর যাতে না হয়, তেমনি নারীরা সে তার সমাজ ব্যবস্থার মধ্যে সে কতটা চাপের মধ্যে আছে, কতটা মুক্ত নেই, সে আরও মুক্ত হতে চাইছে, সেটা থেকেই কিন্তু এই যে চলে যাওয়া আমার মেয়ে বা আমার বউ ওখানে গিয়ে পার্টিসিপেট করা। সুতরাং এইটা চলবেই, এটা কোনো বিষয় না। কিন্তু একটা পর্যায়ে এসে বারবারই বলা হচ্ছে, যদি রাষ্ট্র যদি মনে করে যে এইগুলোকে আমি মানবো না, আমি আমার শাসন ব্যবস্থা বজায় রাখবো, সে রাজ্যের ক্ষেত্রে হতে পারে, সেন্ট্রালের ক্ষেত্রে হতে পারে, তারা যদি সেখানে সশস্ত্র বিষয়টা নামায়, কারণ এটা একটা পার্ট আছে রাষ্ট্র চলার ক্ষেত্রে। আমি প্রায় শেষের দিকে চলে এসেছি। রাষ্ট্রটা চলে অ্যাকচুয়ালি তো ওই লোকসভা অর্থাৎ আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা আর মিডিয়া যেটা আছে। তা সেইখানে আমাদের কাছে মোটামুটি একটা চিত্র এসে গেছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আজ মানে ব্রিটিশ চলে যাওয়ার পরে কিংবা কেউ কারোর কাছে প্রশ্ন আছে, স্বাধীনতার ৭৭ বছরে গিয়ে আজকে আমাদের কাছে প্রশ্ন আছে, এই মানে রাষ্ট্রের ব্যবস্থার যে এই মূল 4টা জায়গা স্তম্ভ, এই স্তম্ভগুলো আমাদের কিন্তু খুব একটা সুরাহা দিতে পারছে না। তাই কিন্তু আজকের এই আলোচনার বিষয় আমাদের সামনে উঠে আসছে, ন্যায় বিচার চাই এবং জাগরণটা কিভাবে হবে, কোন পথে হবে। ব্রিটিশ তাড়াতে গিয়ে যে পথে হয়েছে এখনো সেই পথেই হবে। এতেও আমার মনে হয় না এই বিষয়ে খুব একটা দ্বন্দ্ব তৈরি হয়। ব্রিটিশকে যেইভাবেই গণজাগরণের মধ্যে দিয়ে, সশস্ত্র বিপ্লবের মধ্যে দিয়ে তাড়াতে হয়েছে, এখানেও সেরকম ব্যবস্থা থেকে মুক্তি পেতে গিয়ে সবার ভালো থাকা, সবার শিক্ষা, সবার খাদ্য, সবার স্বাস্থ্য সব কিছু পাওয়ার জন্য সেইভাবেই গণজাগরণটা হবে, সেই পথে এগোতে হবে। তাতে যদি সশস্ত্র হয় পরের দিকে সশস্ত্র হবে। এই কথা বলে আজকে আমি শেষ করি। কালকে যদি ভোরবেলা দেখেন আমার দেশের পতাকা পাকিস্তানের হয়ে গেছে, এটা অবাক হওয়ার নেই। তার কারণ আমাদের গ্রামগঞ্জে তারা এখন পার্সেন্টেজ বলছে যে আমরা 70% যে সব জায়গায়, হ্যাঁ, আর আমরা হিন্দুরা সেখানে সংখ্যালঘু। তা কাজে এইটা বলছে, সব জায়গায় বলছে। তা কাজী এখন তাদের সংখ্যালঘু বলা যাবে না, তারা সংখ্যাগরিষ্ঠ। এবং সেই সিদ্দিকুল্লাহ এবং সেই ফিরাদ হাকিম তারা বলছে আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে মানে ইসলামকে প্রতিষ্ঠিত করব, যেটা পাকিস্তানে আমরা সবসময় কুফফার শুনে আসছি। পাকিস্তানে আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ছিলাম, কিন্তু সেখান থেকে আমার চলে আসতে হয়েছে 80 সালে। কেন? ওই মুজিব মারা যাওয়ার পরে তারপর রাজাকাররা এমনভাবে অত্যাচার আবার শুরু করেছে, সেখানে আমি পালাতে বাধ্য হয়েছি। কাজে এই সময় 71 থেকেই আমার যাতায়াত ছিল, সেই জন্য রক্ষা, হ্যাঁ, ওই জন্য রক্ষা পেয়েছি, এখানের মানে মোটামুটি নাগরিক হয়ে আছি। কিন্তু এই ঘটনাটা এইরকম। তাই কাজী এই যে কথাটা বললাম যে চারিদিকে যা হচ্ছে, যেদিন বাংলাদেশে এই ধরনের সে হলো অত্যাচার ঘটলো, হাসিনা পালালো, তার পরের দিন এখানে লরিকে লরি, হ্যাঁ, সেই মুসলিম সম্প্রদায়ের মানুষ ওখানে জামায়াত ইসলামীরা ওই ধর্মতলায় গিয়ে সে বড় মিছিল করেছে। কাজী সেখানটায় আপনারা কি বলবেন? বাংলাদেশে সংখ্যালঘুরা মানে নিরাপদে নেই, সেখানে জামায়াত ইসলামীদের বিরুদ্ধে এখানকার সেই মুসলিমরা একটা কথা বলেনি। তা কাজী আমরা বলছি হিন্দু আর মুসলিম এই সমস্ত ব্যাপার না, বদমাশ মানুষরা মানুষের উপর অত্যাচার করছে। এইটাই সবসময় আমি মনে করি যে তাদের জন্য ভালো মানুষরা টিকতে পারছে না, খুন খারাপি হচ্ছে। সে কালকেও একজন পুরোহিত মারা গেল নরসিংদীতে। তা কাজে এই যে ওখানকার যে হিন্দু নিধন চলছে, আমি হিন্দু মুসলিম না, মানুষ নিধন হচ্ছে এবং সে অত্যাচার যারা করছে তারা অমানুষ। একদম ঠিক। আর সেই কারণেই মানে বলছি যে আপনারা সেইভাবে তৈরি হন। দেশ বিপন্ন এই যে 56 ইঞ্চির যে ছাতির যে মোদী সরকার 56 ইঞ্চির, সে কিন্তু একটা কথাও বলেনি। সে ভোটের সময় কিন্তু সে ভোট চাইবে। আমরা হিন্দু আনায় সুশুরি দিয়ে সব হিন্দুরা তাকেই ভোট দেবে। আর এদিকে মমতা দিদি সে মুসলিম ভোট পাওয়ার জন্য সে একটা কথা বলবে না। এই ধরনের নৈরাজ্যের মধ্যে আমরা চলছি। এই যে নৈরাজ্য চলছে, আমাদের সঠিক পথে এগোতে হবে এবং এটা ওদের
চক্রান্তকে ব্যর্থ করার জন্য যা যা করতে হয় তাই করতে হবে। তাই বলছি যে রাজ্যে জগাই কেন্দ্রে মাথায়, কোথায় মেলে মোদের ঠাই, কেউ কাউকে শালা বলে, কখন বলে গুণের ভাই। বলের মতো আমরা সবাই এর পা থেকে ওর পায়ে যাই, দুজনেই গুণ গাইতে বলে, কে করি বা আমরা গাই। আমার বুকে ঠেকি চলে কথা বলবে ছেলে, একটা পাতার মাটি ছুঁয়ে একটা পাতার জেলে। কথার জন্য সকাল বিকাল নিত্য সাথে গলা, কথা শুধু কথাই থাকে, হয় না সে আর বলা। হাঁটি হাঁটি পাপায় কেমন হাঁটাহাঁটি, পরখ করতেই সময় কাটে পায়ের তলের মাটি। মাকে খুঁজছি আমি কোথায় আমার মা, মাকে খুঁজছি আমি কোথায় আমার মা, ফুটপাতেতে তাকিয়ে দেখি শুয়ে আছে মা। আর তার গোটা সংসার, আর তার গোটা সংসার, আজও সে নির্বাসিতা, আজও সে নির্বাসিতা। নেয় না খবর পৌরপিতা, পৌরমাতা, নেয় না খবর পৌরপিতা। হল্লা পুলিশ হাল্লা করে বারংবার, হল্লা পুলিশ হামলা করে বারংবার। এ ফুট থেকে যায় ও ফুটে, এ ফুট থেকে যায় ও ফুটে, ফুটপাত ছেড়ে যায় না ফুটে। এ ফুট থেকে যায় ও ফুটে, ফুটপাত ছেড়ে যায় না ফুটে। নিত্য চলে এ কারবার। পুনর্বাসন মন্ত্রী শোনো, দুঃখ নেই কি চিত্তে কোনো, পুনর্বাসন মন্ত্রী শোনো, দুঃখ নেই কি চিত্তে কোনো। ভোট আসছে রে আবার, ভোট আসছে রে আবার। তুইও যদি থাকতি ফুটে রেল স্টেশন বাস ডিপুতে, দুপায়েতে দলতো তোদের সকল অহংকার। যিনি সবার দুঃখ বোঝে আছেন তিনি চক্ষু বুঝে, আমাদের সরকার মামাটির সরকার, বড় আদরের সরকার। আর কি জানেন, এই তো হলো, এই হওয়ার পরেও এই যে দুই দিকে, একদিক হিন্দু ভোট একদিক মুসলিম ভোট পাওয়ার জন্য এরা দেশের কথা চিন্তা করছে না। এইভাবে চলবে না, মানে আমাদের প্যারালাল অন্য কিছু করতে হবে। এই উদ্দেশ্য নিয়েই আপনাদের কাছে এই ছড়া শোনানো, গান গাওয়ানো, এই সেই দেশকে রক্ষার জন্য, দেশকে রক্ষার জন্য মানে নতুন ভাবে কিছু করতে হবে। হ্যাঁ, তা কাজী সেইভাবেই আপনাদের তৈরি থাকতে হবে, সেইভাবেই মানুষকে বোঝাতে হবে, আমাদের পথে নেমে আন্দোলন করতে হবে, যাতে ওই পাকিস্তানি চক্রান্ত ব্যর্থ করতে পারি, জিনাদের চক্রান্ত ব্যর্থ করতে পারি আমরা। তাহলে আমরা এই কথাটা কেন বলছি না, আমাদের পুরানো ভারতবর্ষকে ফিরিয়ে দাও, আমরা পুরানো ভারতবর্ষকে চাই, সেখানে পাকিস্তানও তো আমার, বাংলাদেশ আমার। তা কাজী সেইটা কেন আমরা স্লোগান দিচ্ছি না? ওরা যে সমস্ত কথা বলছে, আমি যদি বলছি যে দেশভাগ মানি না, তা কাজী আমার সেই পাকিস্তানও আমার আসবে আর বাংলাদেশও আসবে। কাজী সেই কথাটাকে এখন জোর গলায় বলতে হবে। ধন্যবাদ। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে তোমারি নাম, সকল তারার মাঝে ওই বাজে। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে। সে নাম খানি নেমে এলো ভুয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে। সে নাম খানি নেমে এলো ভুয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে। শান্তি ধারায় বেদন গেল ধুয়ে, আপন আমার আপনি মরে লাজে,
ওই বাজে, ওই বাজে আকাশ জুড়ে শুনিনু, ওই বাজে, ওই বাজে মন মেলে যায় আজ ওই নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে, মন মিলে যায় আজ ওই নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে। অমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময়, অমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময়। আধারে মোর তোমার আলোর জয়, গভীর হয়ে থাক জীবনের কাজে, ওই বাজে, ওই বাজে আকাশ জুড়ে শুনিনু, ওই বাজে, ওই বাজে। ঋষধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্ব মুখে নর নারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্ব মুখে নর নারী,
বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। আমরা এত সময় সীমা মণ্ডলের গান শুনলাম, সীমা বিশ্বাস, সীমা বিশ্বাসের গান শুনলাম। আমরা একদম শেষ পর্যায়ে এসে একটা সমাপ্তি সঙ্গীত আশা করছিলাম, কিন্তু সবাই যাই যাই করছে। একটা সমাপ্তি সঙ্গীত গাইলে খুবই ভালো। আগুনের পরশমণি হয়ে যাক সবাই মিলে। আগুনে পরশমণি ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর গ্রহণ গানে। হে অগ্নের পরশমণি ছোঁয়া প্রাণে, আমারে দেহখানি তুলে ধর, তোমার দেবালয়ের প্রদীপ কর, আমার এই দেহখানি তুলে ধর, তোমার দেবালয়ের প্রদীপ কর। নিষেদিন অমৃত শিখা যোগানে, নিষেদিন আলোক শিখা জোলক গানে। হে অগ্নের পরশমণি ছোঁয়াও প্রাণে, আধারের গায়ে গায়ে পরশ সারা ফোটাক তারা নব নব, আধারের গায়ে গায়ে পরশ সারা ফোটাক তারা নব নব, নয়নের দৃষ্টি হতে ঘুচবে তারা, ঊর্ধ্বপানে যে আমার ঊর্ধ্বপানে। হে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর গ্রহণ গানে। হে অগ্নের পরশমণি ছোঁয়া প্রাণে। 16 কলা পূর্ণ হলো।